8ই আগস্ট রাতে আর 9ই আগস্ট ভোরে ঠিক কি ঘটেছিল আমরা এখনো কিছু যাবে, মানে আপনারা কি? আমরা তো জেনেই ছাড়বো আমার মেয়ের সঙ্গে কি হলো, কেন হলো, কারা করলো, এই তিনটেই আমাদের শুধু কোশ্চেন। আমার মেয়ে এত ভালো ছিল, কোনোদিন ওর বাবাকে পর্যন্ত সাবধান করতো, বাপি এভাবে চলো না, ওভাবে চলো না। সেখানে সে কোনো রাজনৈতিক ব্যাপারে জড়িয়ে পড়বে, আর তার মৃত্যুর পরে এত রাজনৈতিক ভাবে আমরা জড়িয়ে পড়বো, এটা আমাদের তো ধারণার বাইরে। রাত্রি 11:15-তেও সে যখন আমার সঙ্গে লাস্ট কথা বললো, তখনও আমার মেয়ে কত হাসি খুশি নর্মাল ভাবে কথা বললো। সকালে যে সে আর নেই, এটা ভাবতে সেদিনও যেমন আমার কষ্ট হয়েছিল, আজকেও আমার তেমনই কষ্ট হয় এখনো। আজকে যেরকম এই ঘটনাটা সবার মনে একটা দাগ কেটেছে, সেরকম এই ঘটনাটার বিচার না পাওয়াতে, তদন্ত ঠিকঠাক মতো না হওয়াতে, আসামিরা সামনে না আসাতে ক্রিমিনালদের মনোবলও কিন্তু অনেক বেড়ে গেছে। এটা আমাদের রাজ্যের যিনি প্রধান, তার অন্তত বোঝা উচিত ছিল যে রাজ্য শাসন করতে গেলে শুধু প্রশ্রয় দিলে হবে না, যারা অপরাধী তাদের শাস্তিও দিতে হবে। কিন্তু এটা তো একেবারে মানে নিশ্চিতভাবে বলে দেওয়া হচ্ছে যে সঞ্জয় রায় একমাত্র হচ্ছে সেই। না না, আমরা মানছি না, আমরা মানছি না। কারণ কি, অনেকে কি ওই সেমিনার হলে কিছুই ঘটেনি। আমরা যেভাবে আমাদের মেয়ের দেহটা দেখেছি, একটা মেয়ের গায়ে 28টা ইনজুরি, তার প্রাইমারি পার্টস থেকে রক্ত, প্রচুর রক্ত বেরিয়েছে, সমস্ত মুছে দেওয়া হয়েছে এবং মাথার ক্লিপটা নিয়ে ওখানে লাগিয়ে দেওয়া হয়েছিল। তার গায়ে 28টা ইনজুরি, তার মাথা দিয়ে মানে এমন ভাবে আঘাত করা হয়েছে শক্ত কিছু দিয়ে, যাতে তার মাথা দিয়ে রক্ত বের হয়েছে মাথার পেছন থেকে। সেখানে নর্মাল একটা বেডের পরে শুয়ে আছে, সমস্ত কিছু সাজানো গোছানো, তার ল্যাপটপ, মোবাইল, জলের বোতল, সেখানে কিছুই ঘটেনি সেমিনার হলে। ডিসি নর্থ আমাদের টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন সেদিনই, 9 তারিখ, সেই পার্টটাও সেরকম ভাবে দেখছেন না কেন? আমার মেয়ের ডায়েরি লেখা ডায়েরির পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলেছে। আমার মেয়ের ডায়েরি লেখা অভ্যাস ছিল, প্রতিদিনই রুটিন অনুযায়ী কি করবে ভবিষ্যৎটা লিখতো প্রতিদিনই। যেটা পছন্দ হলো না সেটাকে কেটে আবার নতুন করে, না এটা না, এইভাবে আমাকে এগোতে হবে। এরকম যারা প্রতিহিংসা যদি না হবে, তাহলে ডায়েরি পৃষ্ঠাগুলো ছিঁড়বে কেন? যেখানে লিখেছে যে আমাকে এমডিতে গোল্ড মেডেল পেতেই হবে, সেদিন রাত্রিবেলায় লিখে গেছে আগের দিন, তাহলে প্রতিহিংসার একটা ব্যাপার তো এখানে দেখাই যাচ্ছে। কিন্তু সিবিআই সেই বিষয়গুলো দেখার চেষ্টা করছে না, সেই কারণেই আমরা দিল্লিতেও গেছিলাম সিবিআই ডিরেক্টর। এটাই আমার প্রশ্ন, যে সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে দেখা করার পর আপনারা হঠাৎ দেখলাম যে আবার একটা কিছু নাড়াচাড়া হচ্ছে। 11 জন পুলিশ কর্মী যারা আউটপোস্টে আরজি করেন এবং তারা থানায় ছিলেন, প্রথম দিন পুলিশ আজকে অপরাজিতা বিল এসে 7 দিনের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে কঠোর সাজা দেওয়া হবে বলা হচ্ছে অপরাজিতা বিলের। সেখানে 4 দিন পুলিশ সময় পেয়ে কিছুই করতে পারেনি, তাহলে 7 দিনে ওনারা কি করে সাজা দেবেন? মানে এগুলো হচ্ছে মানুষের যিনি সিপি এসিপি, মানে ধোঁকা দেওয়ার একটা, মানুষের ধোঁকা দেওয়ার একটা প্ল্যান। সিপি এসিপি এবং হোমিসাইড শাখার একজন, ওনারা 3 জন ভেতরে প্রেজেন্সিতেই আমার মেয়ের দেহের কোনো কর্ডন ছিল না। রাত্রি 6:30 পর্যন্ত আমরা জানি, রাত্রি 6:30-6টা পর্যন্ত কর্ডন হয়নি। এবং আপনি সাক্ষীতে দেখবেন, যিনি রূপালী মুখার্জি ছিলেন কলকাতা পুলিশের আইও, উনি নিজে বলছেন দাঁড়িয়ে, 1 নম্বর আইও তিনি, হ্যাঁ 2 নম্বর সীমাপা, হ্যাঁ 2 নম্বর সিবিআই এর উনি বলছেন যে যখন সেমিনার রুমটা আমি যাই প্রথম দিন, দেখি সেমিনার রুমে তালা দেওয়া ছিল। আমি চাবিটা ম্যানেজ করে আনি এবং খুলে সেমিনার রুমে ঢুকি এবং বেরিয়ে সেই ম্যানেজ করা চাবি আবার ম্যানেজ মতো যেখান দিয়ে ম্যানেজ করেছিল সেখানে রেখে দিয়ে, এরকম একটা ঘটনা যে এখানটায় ঘটেছে, সেখানটায় কলকাতা পুলিশ 3য় দিন, এটা উনি 3য় দিন সেমিনার গেছেন সেমিনার রুমে, 3য় দিনও সিল করা ছিল না। তাই তো কি ধরনের, মানে এই সরকারকে আমি কি বলবো? তাহলে সঞ্জয় রায়ের ফোন নিয়ে উনি যেটা করছেন সেটাও রয়েছে। সেই এমনকি আপনাকে এটা কথাটা বলি, এই কথাটা অনেকেই জানে না, আদালতে যখন রূপালী মুখার্জি ডিপোজিশন দিচ্ছিলেন, আমরা সেদিনই প্রথম আদালত কক্ষে ঢোকার সুযোগ পাই। আমি সাক্ষী দিয়েছিলাম প্রথম দিন এবং পরবর্তীকালে আমরা ওই দিনই প্রথম ঢোকার মানে অধিকার পাই। সেদিন ডিপোজিশন ছিল রূপালী মুখার্জি, যিনি কলকাতা পুলিশের আইও ছিলেন। তো এবার
সিবিআই এর যে প্রসিকিউটর, ওনার কোশ্চেনের কোনো রকম উত্তর উনি দিতে পারছেন না। জজ সাহেব বিরক্ত হয়ে বারবার উনি কলকাতা সিবিআই এর প্রসিকিউটর প্রশ্ন করছেন এবং বারবারই উনি বলছেন, উনি মানে তাকিয়ে ওর দিকে তাকিয়ে আছেন, উনি যেন বিষয়টা কিছুই জানেন না, হঠাৎ করে ঘটছে আর কি, এরকম একটা কোর্টের মধ্যে ভাব। তখন জজ সাহেব বিরক্ত হয়ে গিয়ে বাধ্য হয়ে বলেন, আপনি কেস ডায়েরি দেখেই বলুন। তার মানে কলকাতা পুলিশ কি 4 দিন করেছে, তারপরেও যদি মামলাটা সিবিআই এর কাছে গেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমরা কেসটা জলে ফেলে দিয়েছি। এই কথাটা বলার অধিকার কি ওনার আছে? তারাই আবার আমাদের এখতিয়ার শেখাচ্ছে যে আপনারা এখতিয়ারের মধ্যে থেকে কথা বলুন। পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে 12টা থেকে ভোর 6টার মধ্যে আমার মেয়ে মৃত হয়েছে। তাহলে ওরা যে দুজনকে ডাকা হয়েছে, 4 জন যে রাতে ছিল আমার মেয়ের সঙ্গে, তাদের আমি এখন আর ডাক্তার বলবো না, তো তাদের দুজনকে ডাকা হয়েছে সাক্ষীতে, দুজনকে ডাকাই হয়নি। তাদের দুজনের বয়ান অনুযায়ী তারা আমার মেয়ের সঙ্গে 1:30টা অবধি ছিল। তাহলে তাদের কেন অ্যারেস্ট করা হচ্ছে না? লাস্ট সিন যে আমাদের দেশে যে আইন আছে, আইনে বলা আছে কোনো খুন বা অপরাধ ঘটলে লাস্ট সিন যেটা আছে, শেষ মুহূর্তে যাদের সঙ্গে থাকবে, প্রেজেন্সি থাকবে, তাদের কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। সিবিআই কে আইন শেখাতে হবে না কলকাতা পুলিশকে আইন শেখাতে হবে, এটাই তো আমরা এখন বুঝতে পারি। কিন্তু আপনারা ডিরেক্টরের সঙ্গে যখন দেখা করলেন সিবিআই এর, তিনি আমরা আপনাদের সব সঙ্গে লিখিত, কথা বললেন, আমরা লিখিতভাবে সব দিয়েছেন। তারপরে আমরা দেখছি আবার, আচ্ছা এই যে আবার জিজ্ঞাসাবাদ, এত তো জিজ্ঞাসাবাদ হলো, হওয়ার পরে আমরা দেখলাম কি কি ঘটেছে, এই আবার নতুন করে জিজ্ঞাসাবাদ। সত্যি কথা বলতে কি, সীমা পাউজার উপরে ওনাদের আশ্বাস দেখলাম, আমরা যেটুকু বলে কথা বললাম ওনাদের সঙ্গে, সীমা পাউজার উপরে ওনাদের আশ্বাস নেই। না, পুলিশ যখন তদন্ত করছিল তখনও তো আমরা দেখিনি সন্দীপ ঘোষকে কোনো জিজ্ঞাসাবাদ করতে। না, তো উল্টে সন্দীপ ঘোষ রিজাইন দিয়েছিল, আমাদের মুখ্যমন্ত্রী তাকে সারপ্রাইজ পোস্টিং দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী ফোন করে আমাদের সঙ্গে কথা না বলেছেন ততক্ষণ আমাদের মেয়ের মুখটাই দেখতে পারি, মেয়ের মৃতদেহ দেখতে পারিনি। কিন্তু এখন যে এই 17ই মার্চ সুপ্রিম কোর্টে যে শুনানি, আপনারা তো একটা আবেদন করেছেন যে হাইকোর্টে যাতে আবার মামলাটা ফিরিয়ে দেওয়া হয়। হাইকোর্টে যদি সুপ্রিম কোর্ট ফিরিয়ে দেয় মামলা, তাহলে নতুন করে যা যা এতদিন অবধি ঘটেছে তারপরে আরো তদন্ত করে এই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়া যাবে, এটা কি আপনারা? না, আমি সবসময় আশাবাদী, কারণ আমরা সব হারিয়ে ফেলেছি, এখন শুধু মেয়ের বিচারের আশায় বেঁচে আছি। এই আশাটা একটু অন্য রকমের। এটা আশাটা অন্যরকম বলতে, এখানে আমি হচ্ছে বিচারের 4-3টে ফোরাম যেটা আছে, আমি সিঙ্গেল বেঞ্চে এখানে মামলাটা করলাম, সিঙ্গেল বেঞ্চ কোনো কাজ করছে না। যেমন সিবিআই কোনো কাজ করছে না, আমার কোথাও যাওয়ার আর রাস্তা নেই। কলকাতা পুলিশ করেনি, আমরা সিবিআইতে গেছিলাম, কোর্ট সিবিআইকে দিয়েছিল, সিবিআইতে গেছিলাম। এখানেও ঠিক সেম অবস্থা। সিঙ্গেল বেঞ্চে যদি আমাদের মামলাটা চলে আসে, তাহলে সিঙ্গেল বেঞ্চ যদি আমাদের কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমরা ডিভিশন বেঞ্চে আবার আপিল করতে পারবো। কিন্তু প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চ, যে বেঞ্চ আপনার সিবিআই এর হাতে তদন্তভার তুলে দিয়েছিলেন, সেখানে তো মামলাটা এখনো রয়েছে। হ্যাঁ, মানে না, মামলা তো নেই, মামলা তো সুমোটো হয়ে দিল্লি। না, সুমোটো যেটা হয়েছিল সেটা যে মামলাটা এখানে ক্লোজ করে নিয়েছেন, তা তো হ্যাঁ, ক্লোজ হয়ে গেছে, এখানে মামলাটা ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, এবার সুপ্রিম কোর্ট হচ্ছে কি করবে, মানে আমি অনেক বর্ষিয়ান লয়ারের সঙ্গেও কথা বলেছি এই ব্যাপারে। তো আমরা কোনো কোর্ট কাছারি আগে জীবনে করিনি, এখন বাধ্য হয়ে করতে হচ্ছে। বর্ষিয়ান কিছু লয়ারের সঙ্গে কথা বলেছি, ওনারা বলেছেন যে স্বাধীনতোত্তর যুগে আমরা কোনোদিন দেখিনি যে রবিবার দিন সুপ্রিম কোর্ট কোনো মামলা স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করেছে। কিন্তু জানি না কেন আপনার মেয়ের মামলাটা এত তৎপরতা সুপ্রিম কোর্ট দেখিয়েছে। তবে সুপ্রিম কোর্ট আজকে এই 7 মাসের মধ্যে সমস্ত রিপোর্টটা, 7টা স্ট্যাটাস রিপোর্ট নিয়েছে, 8ম স্ট্যাটাস রিপোর্টটা নেয়নি। ওরা যিনি এখন প্রধান বিচারপতি উনি নেননি। 7টা স্ট্যাটাস রিপোর্টের পরবর্তীকালে কোনো রকম পদক্ষেপ করার কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি। এটা একটা যারা মনিটর করছে, সিবিআই যে ঠিক সঠিক পদে তদন্ত করছে, তারা ওখানেই স্ট্যাটাস রিপোর্টে হয়তো দেখা যাচ্ছে এমনও বিষয় হতে পারে সুপ্রিম কোর্টের কাছ থেকে বাঁচার জন্য সিবিআই ওখানে ঠিকঠাক মতো রিপোর্ট দিচ্ছে, এখানে কাজটা ঠিক অন্যরকম করছে, চার্জশিটটা যখন দিচ্ছে তখন অন্যরকম চার্জ, এরকম ঘটনাও ঘটতে পারে। আর আমাদের দেশে যা দেখছি সবকিছুই সম্ভব হয়। আমরা যদি কামদুনির কথা
কামদুনি কেসটা তো যা জঘন্য হয়েছে, এই সিপি এই তদন্ত সিআইডি তদন্তের ভারে উনি ছিলেন। মনে আছে নিশ্চয়ই যে কামদুনিতে পরিবার এবং যারা প্রতিবাদী ছিল তারা সবাই রাষ্ট্রপতির সঙ্গে তখন দেখা করতে গিয়েছিলেন। রাষ্ট্রপতি তখন ছিলেন প্রণব মুখোপাধ্যায় এবং তখন ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি ওদেরকে নিয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে দেখা করার। কিন্তু আমাদের সঙ্গে রাষ্ট্রপতি দেখা করার টাইমটুকুও দেননি, বলেছেন আমরা মেল করেছেন আমি সহানুভূতিশীল ব্যাপারটা নিয়ে, কিন্তু আমার কাছে সময় নেই বলে আমি দেখা করতে পারছি। এইরকম একটা আমরা মেল করেছিলাম, তার উত্তরে এই লিখেছেন। 4 বার মেল খোলা চিঠি দিয়েছি 2 বার, আর 4 বার মেল করেছি, 4বার মেল করার পরে উনি এই উত্তরটা দিয়েছেন। অভয়ার বাবা মার সঙ্গে গিয়ে সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে আপনারা যে গিয়ে দেখা করলেন এবং কথা বললেন, তারপর এই যে থেমে থাকা একটা প্রক্রিয়া যেটা নিয়ে মনে হচ্ছিল যে আর কিছুই হবার নয়, সেটা যেন আবার একটু নাড়াচাড়া শুরু হলো। আবার শোনা গেল যে 11 জন পুলিশ কর্মী যারা আরজি করের আউটপোস্টের এবং টালা থানার তাদেরকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা একটা প্রক্রিয়া আবার আমরা শুনতে পেলাম হচ্ছে। ঘটনাক্রম যদি বলেন তাতে আমরা যে কিছুটা হতাশ হইনি এরকমটা তো ছিল না, যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না সিবিআই এবং তার জন্য ছাড়া পেয়ে গেল, মূল তথ্য প্রমাণ লোপাটে বেশ কয়েকজন মূল অভিযুক্ত, এবং একইভাবে তো তদন্তের আওতায় যাদের আসার কথা ছিল সেই সময়কার আরজি করের ভেতরের লোক বাইরের লোক অসংখ্য লোক তথ্য প্রমাণ লোপাট করবার জন্য হাজির ছিল। মেডিকেল কাউন্সিলের বেশ কয়েকজন তারা ওখানে গিয়ে মাছের বাজার বসিয়েছিল। কেউ বা কারা বলেছিল আত্মহত্যা, কেউ বা কারা তারা ডিলে করেছিল ওই মানে এফআইআর লজ করতে, কেউ বা কারা হচ্ছে নির্দেশ দিয়েছিল পাশের ঘরের ওই দেয়ালগুলোকে, বাথরুমের দেয়াল মানে সেমিনার রুমের পাশের ঘরের দেয়াল ভেঙে দিতে। ফলে আমাদের প্রথম থেকেই মনে হয়েছে যে এটা একজন ব্যক্তি এরকমটা হতে পারে না। শুধু আমরা নয়, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি তারাও বলেছিল যে ওই ঘরটা ক্রাইম সিন, এটা হতে মানে তারা সন্দেহ প্রকাশ করেছিল, বোধহয় নয়। এবং এটাও তারা বলেছিল কোনো একজন ব্যক্তির পক্ষে এরকম নৃশংস হত্যাকাণ্ড ঘটানো লিস্ট পসিবল, মানে এই টার্মিনোলজি তারা ব্যবহার করেছিল। তো সেই বিশ্বাস থেকে আমাদের মনে হয়েছে যে এই যে সিবিআই তদন্ত করছে, কোথাও না কোথাও তাদের বোধহয় মানে ওই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সব মিলিয়ে কোথাও না কোথাও হয় তাদের উপর চাপ আছে, অথবা কোথাও না কোথাও গোপন বোঝাপড়া আছে। তাই আমরা সিদ্ধান্ত করলাম যে এখনো তো সুপ্রিম কোর্টে 17 তারিখ আমাদের হিয়ারিং আছে। সিবিআই এর আপনারা জানেন যে আমরা এখানে যিনি যারা তদন্তকারী সংস্থা তাদের কাছেও আমরা গেছিলাম, বার 2 অন্তত আমরা গিয়েছি, জুনিয়র ডাক্তারও গিয়েছে, তাদের কাছে গিয়ে আমাদের আর্জি ছিল আপনারা তদন্তকে এক্সপেডাইট করুন, দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করুন এবং কেউ যাতে মানে ফাঁকতালে বেরিয়ে যেতে না পারে। এবং শিয়ালদা আদালতও কিন্তু বিষয়টাকে এখনো নজরে রেখেছেন এবং তারাও কিন্তু রিপোর্ট চাইছে সিবিআই এর। একদমই তাই, তারা স্ট্যাটাস রিপোর্ট চাইছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা মানে আমরা বললে ভুল হবে, অভয়ার মা বাবা তাদেরও তো একটা ক্রোধ ক্ষোভ তৈরি হচ্ছে বিচার না পেয়ে, এবং তাদেরকে এবং তাদের সত্যি তারা কোথায় না যাচ্ছে, আইনের রাস্তায় যাচ্ছে, রাজপথে তারা নেমে আসছে, মানুষের কাছে আবেদন করছে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। এবং সত্যি কথা বলতে ওনাদের বুকের যন্ত্রণা, ওনাদের বুকের ক্ষত, সেই ক্ষত আমরা হয়তো রাস্তাতে আছি, কিন্তু ওনাদের ক্ষত আর আমাদের যন্ত্রণা এক হতে পারে না। এবং আরো বেদনার বিষয় যে ওনাদের ওই ক্ষততে শাসক দল যেভাবে সত্যি কথা বলতে মানে আঘাত করে গেছে, নুনের ছিটে ছড়িয়ে গেছে, পাশে নাই থাকতে পারে কিন্তু নুনের ছিটে ছড়িয়ে গেছে বারবার করে। আপনারা কত টাকা চান কেউ বলছে, আপনারা কেউ বলছেন, মানে নানাভাবে কটাক্ষ করা, ভোটে দাঁড়াবেন কিনা। তো সত্যি কথা বলতে যে এই সমস্ত দেখে ওনারা নিজেরাই সিদ্ধান্ত করেন যে আমরা সিবিআই এর যে সর্বোচ্চ যে সংস্থা তদন্তকারী, আমার 140 কোটি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তার যে শীর্ষ কর্তা আছে তার কাছে আমরা যাই। ওনারা তো কোনো রাস্তাই ছাড়ছেন না, আমরা ওনাদেরকে সাথী হয়েছে, ওনাদের এই আন্দোলনে বা ওনাদের এই মুভমেন্টের সঙ্গে গেছিলাম। কিন্তু আপনাদের সময় দিয়েছেন অনেকটাই। এবার যেটা হয়েছে যে সত্যি তারই মানে ফলশ্রুতি কিনা আমি বলতে পারবো না, এখনো বলার সময় আসেনি। কিন্তু এটাও ঠিক যে আমাদের যাওয়ার পরের দিনই যখন এই ঘটনা আমরা দেখতে পাই, নতুন করে ডেকে পাঠানো হয় ওই দিন যারা ডিউটিতে ছিল, তখন আমাদের একটু ভালো লাগে যে তাহলে অন্তত আমাদের এই যে মুভমেন্ট বা যেভাবে এগিয়ে যাওয়া বিচার পাওয়ার জন্য, তাতে কোথাও বোধহয় আবার একটু নড়াচড়া শুরু হচ্ছে, এটা তো ভালো লাগার বিষয়।
সত্যি কি আপনার মনে হয় যে তার থেকে নতুন কিছু বেরোবে? দেখুন, আমাদের তো আশা করতে কোথাও কোনো মানে আশা মানে কি যে আমাদের সত্যি কথা বলতে না না এরকমটা আমার মনে হয় না। তার কারণ সত্যি কথা বলতে তদন্ত করছে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, এবং আমার দেশের আস্থার যদি শেষ স্তম্ভ কোথাও বলেন শাসকের থেকেও সেটা হচ্ছে বিচারালয়। কোনো কারণে মানুষের আস্থা বিশ্বাস যদি এই সর্বোচ্চ তদন্তকারী সংস্থার উপর থেকে চলে যায় বা বিচার ব্যবস্থার উপর থেকে চলে যায়, সেটা গণতন্ত্রের পক্ষে খুব খুব খারাপ দিন আসছে, খুব খারাপ সময়। সেই জায়গা থেকে বলতে পারেন যে আমরা তো আশা বা আস্থা রাখতেই হবে কোথাও না কোথাও কারো না কারো উপরে। এবং সত্যি কথা বলতে যে প্রশ্নগুলো উত্তর এখনো পর্যন্ত অভয়ার মা বাবা পায়নি, এবং অভয়ার মা বাবার সঙ্গে আমরাও পাইনি বা আমার রাজ্যের মানুষ আমার দেশের মানুষ পায়নি, সেই প্রশ্নমালা অনেক। সেই প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু প্রধান বিচারপতির কাছে অভয়ার মা বাবা গেছিলেন এবং তাকে বলেছিলেন যে ঠিক আছে আপনারা এই প্রশ্নগুলোর উত্তর সিবিআই দেবে, এবং সিবিআই বলেছিল এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে আছে। এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে তার হিয়ারিং একসঙ্গে ওই মার্জ করে দেয়া হয়। 17 তারিখ যে হিয়ারিং হওয়ার কথা ছিল তার সঙ্গে এই আবেদনও মার্জ হবে, মার্জ হয়ে গিয়ে তাতে কি রায় বেরোবে আমরা জানি না। কিন্তু সেই একটা দাবি কিন্তু অভয়ার মা বাবা করে রেখেছে যে এই যে প্রশ্নগুলোর উত্তর, এই যে বিচার প্রক্রিয়া, এটা আপনি হাইকোর্টে মানে ট্রান্সফার করে দিন, মানে মামলাটাকে আবার হাইকোর্টে ফিরিয়ে দেয়া। ফলে সব মিলিয়ে এই প্রশ্নগুলোর উত্তর তো আমাদের পেতেই হবে, তার জন্য যত সময় লাগে লাগুক।